Hello everyone, this is Subhendu Sinha. Today I am going to discuss about the Murshidabad District Inter School, that is model paper 8 associated by West Bengal Headmaster Association. ঠিক আছে, আমি সলভ করার আগে কিছু জিনিস বলবো। আই এম লিটিল বিট ডিসঅ্যাপয়েন্টেড তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, বাট তোমরা তেমন কেউ কিন্তু ভালোভাবে আমি দেখছি যে ভিজুয়ালাইজেশন বা ভিউস আসছে না। এত করে কষ্ট করে বানাচ্ছি, তো দেখতে আসো। ঠিক আছে, আমি এখনও তো আমার ইম্পর্টেন্ট পার্টে বা ইম্পর্টেন্ট জোনে এখনও ঢুকিনি। আমি কিছু জিনিস ওয়ান শট ট্রিক করবো, যেমন ধরো কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি পাঠে জৈব রসায়নটা আছে, আর পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, এরকম কিছু কিছু জিনিস আমি গোটাটা টেস্ট পেপার ওরিয়েন্টেড, মানে WBS এর যাবতীয় যা কোশ্চেন আছে সেটাকে নিয়ে ওয়ান শট তৈরি করবো। আমি একবার দেখার পরে আই থিঙ্ক তোমাদের আমি 100% শিওর যে কেমিস্ট্রি রিলেটেড বলো বা ওই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী রিলেটেড বলো, কোনো রকম ইস্যু থাকবে না। এবং তোমাদের মধ্যে যে ভয়টা যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, সেই পার্টটাও থাকবে না, আই গ্যারেন্টিড। আর যদি থেকে যায়, ঠিক আছে, আমার তরফ থেকে পার্টি ফ্রি, 100% পার্টি ফ্রি। ঠিক আছে, তোমরা যে প্রান্তে থাকো না কেন, আই উইল সেন্ড দ্য মানি, ইউ উইল এনজয় ইট। কিন্তু বাট ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু ভিউ অর ইউ হ্যাভ টু সি মাই ভিডিওস। তোমাদের ওই পার্টে, সায়েন্স পার্টের প্রবলেম আমি শর্ট আউট করে দেবো। আমি টেস্ট পেপার পুরো সলভ করতে যাবো না, অনেকেই করছে বলে আমি করতে যাব না, কিন্তু তোমাদের এই যে ওয়ান শট একটা দেবো, ওই পার্টে তোমাদের পুরো নাম্বারটাই আমি 100% শিওর টেনে নিয়ে আসবো। শুধু এটা নয়, আমি আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশান, আর্টিকেলস, প্রিপোজিশনস, এই চারটে জিনিস বা আরও যে আছে সেগুলোকে নিয়ে ইভেন নট অনলি দ্যাট, আমি রাইটিংটা নিয়ে ডিসকাস করবো। আমি শিওর তোমাদের মধ্যে তোমরা সবাই বুঝতে পারবে, এবং আমি যেভাবে তোমাদের গ্রামারটাকে হ্যান্ডেল করব, তোমাদের চটকিতে হয়ে যাবে। বাট ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু ফলো মাই ভিডিও। ওকে, ভিডিও ফলো না করলে আমি কী করে বোঝাবো তোমাদের, এবং শিওর নাম্বার ভুল আসবে। ওকে, লেটস স্টার্ট। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ওকে, এবার কি বলেছে, এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত 9:10 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে আসল কত? আসল ইস্টু সুদ, সুদ ও আসলের অনুপাত। তাহলে আসল কত? যদি আসল 9 টাকা ধরে নিই, তাহলে আমাকে সুদ আসল কত হবে বলো? সুদ আসল কত? 10 টাকা বলেছে। অতএব সুদ কত হচ্ছে? তাহলে সুদ হবে, সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, মানে 1 টাকা, তাই যদি হয়, তাহলে সুদের হার কত হবে? অতএব সুদের হার হবে, আমরা তো ফর্মুলা জানি, মেন ফর্মুলা কি, I=PTR/100। এখান থেকে আমি সুদের হারটা বের করে নেবো। তাহলে কী করে বার করবো? 8 টাকা এ পাশে রেখে 100টার সাথে মাল্টিপ্লাই করবো, আর পি আর টিকে নিচে পাঠিয়ে দেবো। তার মানে সুদের হার I=100 ডিভাইডেড বাই P × T = তাহলে আই কত হচ্ছে এখানে? আমার আই বেরিয়েছে আমার 1 টাকা ইন্টু 100, পি হচ্ছে 9, সময় তো অবভিয়াসলি 1 বছর, তাহলে কত হচ্ছে? 100 ডিভাইডেড বাই 9 করে দাও। 9 কে 9 10, 9 কে 9, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে আমার কোনটা বলো? 11.19%, মানে অপশান হচ্ছে আমার সি, দ্যাট ইজ ইকুয়ালস টু 11.19%, অপশান সি। বুঝতে পেরেছ? এটা আমরা রাউন্ড ফিগারে গেলে ধরলাম, এখানে বলেই দেওয়া ছিল যে 9:10। তাহলে দেখে নাও কোথায় প্রবলেম আসে। আই থিঙ্ক দেখে নাও। তাহলে আসল কত বলে দিয়েছে বলো? 9 টাকা। সুদ আসল কত? 10 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে যদি আমি আসলকে বাদ দিয়ে দিই, তাহলে সবই তো আমার সুদ পড়ে থাকবে, সেটা হচ্ছে 1 টাকা। তাহলে আমি এখানে ফর্মুলা ফেলে দেবো যে সুদের হার কত হবে? সুদের হার আমি ভালো করে জানি, R=I × 100 ডিভাইডেড বাই P × T। We are just applying the formula, place the value, will get the answer, that is apple. ক্লিয়ার ব্যাপারটা? ওকে, দুই কি বলেছে? y-z সমানুপাতি 1/x, z-x সমানুপাতি 1/y,
আর এক্স মাইনাস ওয়াই সমানুপাতি 1/z দিয়ে বলেছে তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত হবে, সমষ্টি চেয়েছে। দেখা যাক সমষ্টি, তাহলে যে আমাকে কী করতে বলে সমানুপাতি সাইডটা তুলতে হবে। তাহলে এখানে কী হবে, y মাইনাস জেড ইজ ইকাল টু k1/x और এক্সটাকে পাশে মাল্টিপ্লাই কেটাকে পাশে রেখে দাও, k1 ইকুয়ালস টু কত হবে x ইন্টু ওয়াই মাইনাস জেড। এখানে কী হবে একই রকমভাবে z মাইনাস এক্স ইকাল টু k2/y और k2 ইকুয়ালস টু কত হবে বলো y ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানেও তাই হবে x মাইনাস ওয়াই ইজ ইকাল টু k3/z और k3 ইকুয়ালস টু কত হবে বলো z ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে যদি আমি একটু ম্যানিপুলেট করে দিই, মানে k1 ইকুয়ালস টু ভেঙে দাও এক্স ওয়াই মাইনাস এক্স জেড, k2 ইকুয়ালস টু করে দাও মাল্টিপ্লাই করে দাও ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর k3 ইকুয়ালস টু করে দাও এক্স জেড মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এটা ম্যানিপুলেশন করে দিলাম, ম্যানিপুলেশন করে রেখে দিলাম। এবার এটাকে ধরো, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরি, আর এটাকে যদি 3 নম্বর ইকুয়েশন ধরি, তাহলে 1 + 2 + 3 করে পারি, 1 + 2 + 3 করে পাই। তাহলে তিনটে সমীকরণকে আমি কী করবো বলো যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কী হবে, এপাশে কী থাকছে k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকাল টু এইটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকাল টু কী হবে বলো, যেখানে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এখানে একটু লিখে দাও, যেখানে k1 k2 k3 হচ্ছে আমার কি বলো, যেখানে k1 প্লাস k2 প্লাস k3 হচ্ছে আমার ভেদ ধ্রুবক। এটা তুমি আগেও লিখে দিতে পারো, এটা তুমি এখানেও লিখে দিতে পারো। তাহলে এখানে কত হচ্ছে দেখি, k1 প্লাস k2 প্লাস k3 কত হচ্ছে দেখি, তাহলে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কত হয়ে গেছে বলো 0। ক্লিয়ার? তাহলে অপশান কত আসছে এ। দেখো বুঝেছি কিনা? তাহলে আমার কী করলো, সমানুপাতি দেওয়া ছিল, আমি সিম্পলি সমানুপাতিটাকে কী করলাম বলো ভেঙে দিলাম, ধ্রুবক পথকে ঢুকিয়ে দিলাম, দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার তিনটে সমীকরণকে 1 2 3কে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলে কী হচ্ছে দেখো k1 প্লাস k2 প্লাস k3 পাচ্ছি, এবং সব চলরাশিগুলোকে একদিকে করে দিলাম, দিয়ে দেখলাম কেটে গিয়ে কত হয়ে গেল বলো 0। ক্লিয়ার? আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। নাম্বার 3, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজে, আমি কিন্তু আজকাল বৃত্তটা বড় সুন্দর রাখছি। তাহলে AB ব্যাস, তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকে ফেলি। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ AB ব্যাস যদি ABC 65 হয়, ABC 65 ডিগ্রি। ঠিক আছে, 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, ABC 65 ডিগ্রি, DAC 40 ডিগ্রি, DAC, তাহলে DAC 40 ডিগ্রি, BCDর মান কত হবে, মানে BCD এইটার গোটাটার মান কত হবে, এটাই চেয়েছে। ঠিক আছে, তাহলে আমার দেওয়া কি আছে, দেওয়া আছে AB একটি ব্যাস, ওকে, আর কি দেওয়া আছে ABC ইকুয়ালস টু
65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের যেটা শর্ট আউট করতে হবে, ভালো করে আমাকে বের করে নিতে হবে যে আমি কোনো ক্রমে যদি এ পাশের পুরো ভ্যালুটা জানতে পেরে যাই, তাহলে কিন্তু আমি ইজিলি ওখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পরে সম্পূরক হয়। ঠিক আছে, সাপ্লিমেন্টারি জায়গা বলি 180 ডিগ্রি। এবার আমি আসি নাও, এখন এসিবি কত হবে বলো? 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা আমরা জানি সবাই। এখানে লিখব অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে বলো? সমকোণ। তাহলে আমি এখন কি পেয়ে গেলাম? এইটুকুনিটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ভালো করে দেখো, এবার এটা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা এসিবি। এই ত্রিভুজ থেকে আমি এই ভ্যালুটাকে বার করব। তাহলে ত্রিভুজ এসিবি এর, এই ত্রিভুজের আমি এই কোণটা জানি, এই কোণটা জানি, এই কোণটা কত হবে? বিএসি। তাহলে বিএসি, কারণ দেখো ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, তার মধ্যে দুটো যায়নি, তাহলে একটা আমি আরামসে বের করে নেবো, দুটোকে যোগ করব, 180 থেকে বিয়োগ করলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। বুঝতে পারলাম? তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে আমি লিখে দিই এবিসি 180 ডিগ্রি মাইনাস এবিসি প্লাস এসিবি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস এবিসি কত? এবিসি হচ্ছে 65 ডিগ্রি, আর এসিবি কত? 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, দ্যাট ইজ ইজিক্যাল টু কত হচ্ছে বলো? 25 ডিগ্রি। তাহলে এটা আমি পেয়ে গেলাম কত বলো? 25 ডিগ্রি পেয়ে গেলাম বিএসি। এবার আমি দেখো এই দুটোকে যোগ করে দিলে যা হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলেই তো 180 ডিগ্রি, সাপ্লিমেন্টারি বা পরস্পরের সম্পর্ক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কী হয় বলো? সম্পূরক হয়। তাহলে আমার এখানে কী হবে? তাহলে আমাদের এখানে কী হবে? তাহলে ডিএবি সমান কত হবে? তাহলে ডিএবি, অতএব ডিএবি সমান হবে 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, দ্যাট ইজ 65 ডিগ্রি। বুঝেছি এটা কেন? এটা 65 হলো ডিএবি বা বিএডি, এই কোণটা পুরোটা 65 হলো। এবার এই কোণটা প্লাস এই কোণটা মিলেই তো আমার সম্পূরক 180 ডিগ্রি। তাহলে আমার কি হবে? অতএব আমি ডিসিবি কত হবে? ডিসিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস বিএসি, মানে 180 থেকে যদি এটাকে বাদ দিই মাইনাস বিএসি, সরি ডিএবি, মানে এটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান সমান কত হচ্ছে এটা? 80, 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি 115 ডিগ্রি। তাহলে এইটুকুনি অ্যাঙ্গেলটা কত হবে? 115 থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, অতএব এসিডি বা কী দিয়েছে কোশ্চেনটা, কী বার করতে দিয়েছে? কোশ্চেন বার করতে দিয়েছে বিসিডি। ও বিসিডি চেয়েছে, তো সরি পেয়ে গেলাম তো, বিসিডি বা ডিসিবি। তাহলে কত হয়ে গেল বলো? বিসিডি অথবা ডিসিবি একই ব্যাপার। তাহলে কত হয়ে গেল বলো? 115 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে এটাকে আর বের করার দরকার নেই। তাহলে কী হলো গল্পটা? এটা আমি 115 ডিগ্রি, কারণ অপশান কী আছে? 115 ডিগ্রি, অপশান বি আছে, এটা অপশান বি। ভালো করে দেখে নাও। তাহলে দেওয়া ছিল কি? এ বি একটা ব্যাস এবং এ বি সি এটা 65 ডিগ্রি দেওয়া ছিল, আর ডিএসি 40 ডিগ্রি দেওয়া ছিল। আমি কি করলাম? প্রথমে আমি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বের করেছিলাম, যেটা হচ্ছে এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। সেখান থেকে আমি কি করলাম? এই অ্যাঙ্গেলটা বের করে নিলাম। এই ত্রিভুজের
এই অ্যাঙ্গেল দুটো কোণ জানি, তাই তৃতীয় কোণের বের করার নিয়ম কি 180 থেকে দুটো কোণকে যদি যোগ করে বিয়োগ করে দিই তাহলে আমি কি করবো বলো, আমি 3 নম্বর কোণ বা এই কোণটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, 25 পেয়ে গেলাম, তাহলে আমার হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা মিলিয়ে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, ডিসিবি। তাহলে আমি কি করলাম, 180 থেকে এই অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটাই তো আমার ডিজায়ার্ড কোশ্চেন, যেটা কোশ্চেনটা আস্কিং কোশ্চেন, যেটা চেয়েছে ডিসিবি সমান, কারণ এখানে লিখে দাও বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ কি হয় বলো, পরস্পর সম্পূরক। ক্লিয়ার ব্যাপারটা? কোনো অসুবিধা আছে? দেখে না। 4 কি বলছে, বলছে থিটার ভ্যালু 0 থেকে বেশি 90 থেকে মানে থিটা লেস দেন ইকুয়ালস টু 0, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে বলছে তাহলে 5 মাইনাস সাইন থিটার সর্বনিম্ন মান কত? 5 মাইনাস সাইন থিটার সর্বনিম্ন মান কত? দেখো এখানে সর্বনিম্ন মান তখনই পাবো যখন সাইনের সর্বোচ্চ মান বসাবো, তবেই না আমি সর্বনিম্ন পাবো। তাহলে আমি কি বললাম, যদি বলো সর্বোচ্চ মান তাহলে কত পাবো, তাহলে সাইনের সর্বনিম্ন মান বসালে সর্বোচ্চ মান পাবো। কিন্তু কোশ্চেন চেয়েছে এখানে সর্বনিম্ন মান, সবচেয়ে কম ভ্যালুটাকে কী করে পাবো? সবচেয়ে কম ভ্যালু আমি তখনই পাবো যখন সাইন থিটার ভ্যালুটাকে আমি কী করবো বলো, সবচেয়ে বেশি বসাবো। আর তোমরা তো ভালো করেই জানো সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 মধ্যে, মানে 1 মধ্যে লাই করে, মানে তোমরা যতদূর জানো সেটা হচ্ছে 0 থেকে 1 মধ্যে বিলং করে। সেটা হচ্ছে 0 থেকে যদি 1 মধ্যে বিলং করে তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে এখানে কী লিখবো, এখানে সাইন থিটা ইকুয়াল যদি 1 হয় তাহলে কি হবে, অতএব 5 মাইনাস 1 দ্যাট ইজ সবচেয়ে সর্বনিম্ন মান কত হয় বলো, 4। এখানে অপশান কী দেওয়া আছে, ডি। ক্লিয়ার ব্যাপারটা? কোনো অসুবিধা আছে এখানে? তাহলে সাইন থিটার ভ্যালুটা যদি সর্বোচ্চ হয় তাহলে এই ভ্যালুটা সর্বনিম্ন হবে, সেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু সাইন 90 সমান 1। তাহলে সাইন 1টাও যখনই বসাচ্ছি তখন 5 মাইনাস 1 সর্বোচ্চ, সর্বনিম্ন। ঠিক আছে, এটা তো একটি ঘনকে সমগ্রতলের ক্ষেত্রফল এস দিয়েছে এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে তাহলে কী হবে, এটা তো আমরা ফর্মুলাই জানি। আমরা ফর্মুলা কী জানি বলো, যে ডি স্কোয়ার সমান s/2, এটাই ফর্মুলা। কিন্তু অপশানে কি দিয়েছে দেখি, ডি স্কোয়ার সমান s/2। আচ্ছা, অপশানে একটু ম্যানিপুলেট করে দিয়েছে, তাহলে এখানে অপশান দিয়ে মানে অপশান এই হবে, আনসার হবে অপশান এ, মানে 2d স্কোয়ার মানে মাল্টিপ্লাই করে দিয়েছে, 2d স্কোয়ার সমান s দেওয়া আছে, একই ব্যাপার। এর সাথে গুণ হয়ে গেল, এসের সাথে 1 গুণ হয়ে গেল, তাহলে কত হচ্ছে বলো, 2d স্কোয়ার ইকুয়ালস টু s, মানে সেটা হবে অপশান এ। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। ঠিক আছে, 6 n সংখ্যক পদের যৌগিক গড় কত বলে দিয়েছে বলো, s বার। তাহলে ধরি মূল পদ কী হবে, x1 x2 ডট 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 xn। তাহলে মূল পদের গড় কত হবে, এর গড় হবে যেটাকে আমরা x বার বলবো, সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn ডিভাইডেড বাই n। এটাই তো মূল পদের গড়। এবার বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে কত করে বেড়েছে, 1 করে বেড়েছে বলেছে। তাহলে নতুন চলটা তাহলে কত হবে, নতুন তাহলে হবে x1 এর সাথে 1, x2 এর সাথে 2, x3 এর সাথে 3 ডট 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 xn এর সাথে n নম্বর পদ। তাহলে নতুন চলের গড় কত হবে, নতুন চলের যোগফল কত হবে,
নতুন চলের যোগফল, তাহলে যোগফল আমি কি এরকমই লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস ডট 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 xn প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n নাম্বার। কোনো সমস্যা আছে এখানে? আলাদা আলাদা করে সেপারেট করে নিলাম। এর গড় কত হবে, তাহলে গড় কত হবে, তাহলে এখানে যদি x1 প্লাস x2 প্লাস ডট 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 xn ডিভাইডেড বাই n, এটা একটা পার্ট, প্লাস এর গড় কত হবে, এর গড় আমরা তো জানি n ইন্টু n প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই n, এটাই তার গড়। ন্যাচারাল নাম্বারের গড় কী হয় বলো, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার যোগফল বাই n দিয়ে ভাগ করে দিলে তার গড় পেয়ে যাচ্ছি। তাহলে এইটা সমান কত বলো, এইটা সমান তো আমার x বার, আর এখানে এই n কেটে যাবে, আর এইটা সমান কত হবে বলো, n প্লাস 1 বাই 2। ক্লিয়ার ব্যাপারটা? অপশান কি আছে, অপশান হবে সি। দেখো বুঝেছো কিনা? তাহলে ধরো মূল পদগুলো কী কী ছিল আমার, x1 x2 xn, তাহলে x বারটা কোনটা, মূল পদগুলো চলরাশিগুলো যোগফল বাই যতগুলো চলরাশি আছে তাকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই তো আমার গড় পাওয়া যায়। এবার হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে এক এক করে বেড়েছে, তাহলে প্রথমের সাথে 1, দ্বিতীয় সাথে 2, 3, 4, 5 এইভাবে আপ টু n নাম্বার অফ সংখ্যা। n নাম্বার মানে কি, যতটুকু তুমি নিতে পারো, 5 নিতে পারো, 6 নিতে পারো, সেটা হচ্ছে n। তাহলে নতুন চলের যোগফল কত হবে, নতুন চলের যোগফল হবে ভেরিয়েবল, এই যে প্রত্যেকটাকে আমি চলরাশিগুলোকে এক করলাম, সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম। তাহলে এইটার গড় কত হবে, এইটা বাই n, এর গড় কত হবে, এর যোগফল। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের যোগফল কত হয় বলো, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে তার যোগফল, তাকে n দিয়ে ভাগ করে দিই, তাহলে এই নাম্বারের গড় পেয়ে গেলাম। তাহলে এখানে এর গড় সমান x বার, এর গড় সমান কত হচ্ছে বলো, এটা যেটা হচ্ছে অপশন সি। ক্লিয়ার? 2 এর 1 কী বলেছে, কোনো মূলধন 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, এটাই তো চেয়েছে। তাহলে আমার দেখো সিম্পলি আসল আমি জানি না এক্স, দ্বিগুণ হচ্ছে মানে সুদকেও এক্স হতে হচ্ছে, তবেই না সুদ, ধরো 100 টাকা আমি ইনভেস্ট করেছি, কিছু বছর বাদে আমি 200 টাকা পেলাম, মানে তাহলে সুদটা কত পেলাম, 200 মাইনাস 100 মানে 100, তাহলে সুদ যা হবে আসলও তাই হবে। এবার সুদের হার, আর পার্সেন্ট, মানে আর ইকুয়ালস টু কত বলেছে, 6.14%, দ্যাট ইজ 25/4। তাহলে বলছে সময় কত লাগবে, দেওয়ার পর সময় টি ইকুয়ালস টু, আমার নর্মাল কি জানি ফর্মুলা, আই ইকুয়ালস টু PTR বাই 100। সেখানে টি বার করবো কী করে, কিছুই না, সিম্পলি পিটাকে পাশে পাঠিয়ে দেবো, আরকে পাশে পাঠিয়ে দেবো, 100কে উপরের সাথে গুণ করে দেবো। একটাই ফর্মুলা মনে রাখবে, বেস ফর্মুলা, ওখান থেকে তুমি সমস্ত ফর্মুলা ডিরাইভ করতে পারবে। সমস্ত ফর্মুলা মনে রেখে অযথা মাথার যন্ত্রণা বাড়িয়ে কোনো দরকার নেই। ঠিক আছে, একটা ফর্মুলা করবে, সেইটাকে ডিরাইভ করাটা শিখে নাও, মানে একটা ফর্মুলা থেকে মাল্টিপল ফর্মুলা কীভাবে আমরা ডিরাইভ করতে পারি সেটা জেনে নিলে তোমার হেডেক অনেক কমে যাবে। অ্যালজেব্রার ক্ষেত্রে তোমার যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারটা যদি তুমি জানো, তাহলে দুনিয়ায় যত স্কোয়ারের সূত্র আছে তুমি ওই দুটো ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, বের করে নিতে পারবে। আমি একবার বলেওছিলাম, আমার ফার্স্ট স্লাইড বা সেকেন্ড ভিডিওতে বলেছিলাম কিছুটা পার্ট, শুধু স্কোয়ার বলে কথা নয়, কিউবেরও তাই। তাহলে তোমাকে কী হচ্ছে, বেস ফর্মুলাটা জানতে হবে। বেসটা, ইফ ইউ নো দ্য বেস ফর্মুলা দেন ইউ ক্যান ইজিলি ডিরাইভ ফ্রম বেস ফর্মুলা টু আদার্স ফর্মুলা, কোনো প্রবলেম নেই। আননেসেসারি এক্সট্রাভাবে ফর্মুলা মনে রাখার দরকার নেই, এটা ডিরাইভ করতে হার্ডলি 10 থেকে 15 সেকেন্ডই সময় লাগবে। ঠিক আছে, চলো তাহলে টি ইকুয়ালস টু কত হবে আমার, তা টি ইকুয়ালস টু ফর্মুলা আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। ভ্যালু পুট করে দাও, আই এর ভ্যালু কত, এক্স ইন্টু 100, পি এর ভ্যালু কত, এক্স, আর আর এর ভ্যালু হচ্ছে 25/4। 25/4 লিখবো, তাকে আবার উল্টে দিলে 4টা উপরে চলে আসবে। আচ্ছা আমি ভেঙে করে দিচ্ছি, 25/4, এক্স এক্স কেটে গেল। তাহলে এখন এই মুহূর্তে আমার কাছে কত আছে, 100, এটাকে উল্টে দাও, 100 ইন্টু 4/25, 25 4 100, তাহলে 4 4 16,
সময় চেয়েছে, তাহলে 16 বছর সময় লাগবে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, দেখো এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, যদি দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হয় তাহলে করণী দুটি কী হবে। দেখো এটা থিওরিটিক্যাল পার্ট, একে এক্সপ্লেনেশন করার কোনো জায়গাই নেই, সো একে অনুবন্ধী করণী বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, অনুবন্ধী করণী, কনজুগেট সর্টস বলা হয়, ইংলিশে বলা হয় কনজুগেট সর্টস বা অনুবন্ধী করণী। ঠিক আছে, তাহলে 2 এর উত্তরটা হবে অনুবন্ধী করণী। ঠিক আছে, আমি 2টা আর করলাম না, এবার 3-এ চলে যাচ্ছি। বলছে দুটি একক এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা। এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি, মানে একটা কেন্দ্রে একটা বৃত্ত আছে, তার উপর একটা বৃত্ত আছে, এরকম। তাহলে বলছি এদের মধ্যে সাধারণ স্পর্শক, মানে দুটি একই বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কী হতে পারে। দেখো দুটো বৃত্ত একই কেন্দ্রকে যখন শেয়ার করে, মানে একই কেন্দ্র থেকে দুটো বৃত্ত তৈরি হয়, সেটা কোনো একটা বৃত্তের ভেতরে থাকতে পারে বা বাইরে থাকতে পারে। তাহলে কোনো একটা সাধারণ স্পর্শক কখনোই দুটো বৃত্তকে টাচ করতে যেতে পারে না। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার কত হবে বলো, 0 হবে। তাহলে অপশান 3-এর অ্যান্সার কত হবে বলো, 0। ক্লিয়ার ব্যাপারটা? এখানে তুমি যদি সাধারণ স্পর্শক টান বাইরে থেকে, তাহলে খুব বেশি এরকম যাবে, তাহলে একে কি টাচ করলো। আবার একে যদি টাচ করতে যাই, সাধারণ স্পর্শক কখনো বৃত্তকে ছেদ করতে পারে না, তাহলে একে সেকেন্ড বড় বৃত্তকে ছেদ করে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে বলো, কোনো একটা সরলরেখা দুটো বৃত্তকে একসাথে টাচ করতে পারে না যদি সেম সেন্টারে বৃত্ত তৈরি হয় বা এক কেন্দ্রীয় বৃত্ত তৈরি হয়। ঠিক আছে, ইজিক্যাল টু না তো মাইনাস সাইন 50 ডিগ্রি, কোথায় গেল, 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি কসকে সাইনে কনভার্ট করে দিই কী হয় দেখা যাক। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কস 40 ডিগ্রি প্লাস থিটাকে আমি কি লিখতে পারি, কস অফ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। ভালো করে দেখো, 90 থেকে 50 বাদ দিলে 40 হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, এইটাকেই আমি এইভাবে লিখেছি। কোনো সমস্যা আছে, কসই লিখলাম, 90 ডিগ্রি থেকে দেখো ব্যাকেট তুললে 50 বাদ দিলে তাহলে 40 ডিগ্রি আর মাইনাস মাইনাসে প্লাস থিটা, এটাই লিখেছি। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় বলো, সাইন থিটা। তাহলে এইটা সমান সমান আমাকে কী বেরোলো বলো, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা বেরোলো। নাও মানে এখন এবার অঙ্কটা তোলো, তাহলে এই জায়গাটা আমি কী লিখবো, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস অফ সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটো ভ্যালু দেখো সেম হয়ে গেছে, এটা কেটে যাবে, কত হয়ে যাবে বলো, 0। ঠিক আছে, এখানে শুধু বোঝার জায়গা আছে কসটাকে কীভাবে আমি সাইনে কনভার্ট করলাম, শুধু এইটুকুনি দেখে না। দেখো কস 40 ডিগ্রি প্লাস থিটাকে আমি কীভাবে লিখেছিলাম, শুধু কস 40 ডিগ্রিকে তো আমি এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এটা। দেখো তুমি এটা যদি ভেঙেও দাও, দেখো কত হবে, দেখো সেই কস 90 মাইনাস 50 মানে কত হলো 40, আর মাইনাসে মাইনাসে কত হয়ে গেলো হলো প্লাস থিটা, আলটিমেট সেম ভ্যালু চলে এলো। তো সেটাকে আমি একটু ম্যানিপুলেট করে এইভাবে লিখেছি। আর 90 ডিগ্রি এটা গোটাটাই থিটার মান, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত বলো, সাইন থিটা। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক। আয়তন দিয়েছি এবং ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার শঙ্কুর কী হয়, ভূমিটা তো বৃত্ত একটা, তার বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। হলে উচ্চতা কত হবে, এটা হচ্ছে বর্গ একক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, और v
ইকুয়ালস টু পাই আর স্কোয়ারের জায়গায় আমি এ লিখে দেবো, তাহলে এ এইচ বাই 3। আমাকে চেয়েছে এইচ সমান কত হবে, তাহলে এইচ ইকুয়ালস টু নিচে এটা 3 সাথে ভি গুণ হবে 3v, আর এটা নিচে চলে আসবে এত একক 3v বাই এ। ঠিক আছে, বুঝেছো ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আয়তন দেওয়া ছিল কত ভি, আর ভূমি ক্ষেত্রফল এই আয়তন সমান কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল এ সমান কত পাই আর স্কোয়ার। তাহলে ভি সমান কত হবে বলো, আমি যেটা আছে সেটা তুললাম আয়তন, সেখানে পাই আর স্কোয়ারের জায়গায় জাস্ট কি বসিয়ে দিলাম বলো, এ কে বসিয়ে দিলাম, আর এইচে লিখে দিলাম, আর 3 তো নিচে ছিল, এবার ক্রস মাল্টিপ্লিকেশন বজ্র গুণন করে এইচ ইকুয়ালস টু আমি এটা পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। 6 summation of I equals to 1 4 10 I square। ওকে, তাহলে এর মান কত হবে ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি কি লিখতে পারি, 10 ইন্টু আই এর জায়গায় 1 বসালে কত হবে 1 স্কোয়ার, আপ টু কত দূর নিয়ে যাবো ভ্যালুটাকে, 1 থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত 4 অবধি নিয়ে যাবো। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বুঝেছো ব্যাপারটা? আই জায়গায় যখন 1 বসাবো 1 স্কোয়ার, 2 বসালে 2 স্কোয়ার, 3 বসালে 3 স্কোয়ার, 4 বসালে 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 10 ইন্টু 1 প্লাস 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16। তাহলে কত হচ্ছে 16 4 20, 29 1 30, মানে 10 ইন্টু 30 কত হবে বলো 300। ক্লিয়ার? ওকে, 3 এর 1। সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে সুদের পর্ব 6 মাসের পরিবর্তে যদি 1 বছর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, 6 মাসের যদি সুদ হয় আর 1 বছরের সুদ হয়, 1 বছরে যখন চক্রবৃদ্ধি সুদ হয় তখন কি হয়, তখন যে সুদটা হয় তখন আসলের সাথে যোগ হয়ে পরের বছরে সেটা আসল হিসেবে গণ্য হয় এবং তখন সুদের হারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু সেই সুদের পর্বটি যদি 6 মাসে হয় তাহলে 6 মাস বাদে সুদটা আসলের সাথে যোগ হয়ে গিয়ে আসল হয়ে যাবে, সুদ প্লাস আসলটা তখন হয়ে যাবে প্রো প্রিন্সিপাল বা আসল। তখন বাকি 6 মাস এই আসল প্লাস সুদের উপরে আবার সুদ হবে, তাহলে কিছুটা হলেও টাকাটা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে বলেছে 1 বছরে সুদ হলে বেশি বৃদ্ধি পাবে, তাই এই স্টেটমেন্টটা কী হবে বলো, ফলস স্টেটমেন্ট হবে। এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্ট। আমি আবারও বলছি, 6 মাসে যদি সুদ হয়, 6 মাসের পরে যখন আবার 7 মাস শুরু হয় তখন আসলের সাথে সুদটা যোগ হয়ে যায়, সেটা আসল হিসেবে ট্রিট হয়। আসল হয়ে গেল, তাহলে সুদ প্লাস আসলকে নিয়ে তখন আসল হয়ে গেল। তখন যখন আবার 6 মাস খাটবে টাকাটা, তখন এই সুদের ওপরেও একটা সুদ হবে, যেটা 1 বছরের চক্রবৃদ্ধিতে হচ্ছিল না। 1 বছরের চক্রবৃদ্ধিতে কী হচ্ছিল, আসলের উপরেই গিয়ে সুদ হচ্ছিল, আর এখানে কী হচ্ছিল, আসল প্লাস সুদ তাকে আসল করে আবার তার উপরে সুদ হচ্ছে। তার মানে হলে কী হবে বলো, কিছুটা হলেও সুদের হারটা বাড়বে, কিন্তু এখানে বলেছে 1 বছরে বাড়বে, তাই এটা ফলস স্টেটমেন্ট। বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 0 সমীকরণ বীজদ্বয় বাস্তব বলেছে। তাহলে এক্স স্কোয়ার দুয়েরটা প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 এর বীজদ্বয় বলেছে কি বলো, বাস্তব। এখানে বীজদ্বয় বাস্তব হলে তোমার নিরূপকটা কী হয়ে যাবে বলো, শূন্য হবে। তাহলে নিরূপক শূন্য মানে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু কত হয়ে যাবে বলো, 0 হবে। তাহলে বি স্কোয়ার মানে কি, এটা বি স্কোয়ার মানে এখানে যে কিছু এক্স এর সহগ, তাহলে 1a স্কোয়ার, তাহলে 1a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত, এ মানে এক্স স্কোয়ারের সহগ, সেটাকে এ 1 ইন্টু সি মানে কত 1, তাহলে কত হচ্ছে বলো 1 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 3 লেস দ্যান 0 হয়ে গেছে। তাহলে লেস দ্যান 0 হয়ে গেলে কী হবে বলো, 0 থেকে ছোট হয়ে গেলে বীজদ্বয় কী হয়ে যাবে বলো, অবাস্তব হয়ে যাবে। তাই এই স্টেটমেন্টটা কী হয়ে যাবে, ফলস স্টেটমেন্ট হবে।
ঠিক আছে, এই স্টেটমেন্টে কী হবে, ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বলছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি অসমরেখ বিন্দু কাকে বলে? যে বিন্দু 3টি একই সরলরেখায় না থাকলে তখন আমরা তাকে অসমরেখ বিন্দু বলি। সমরেখ বিন্দু মানে একই সরলরেখায় 3টি বা তার বেশি বিন্দু থাকলে তখন আমরা সমরেখ বিন্দু বলি। আর অসমরেখ বিন্দু কাকে বলি? একই সরলরেখায় না থেকে যদি ভিন্ন পজিশনে যদি 3টি বিন্দু থাকে বা তার বেশি থাকে তখন তাকে আমরা অসমরেখ বিন্দু বলি। বলছে 3টি অসমরেখ বিন্দু ধরলাম, 3টে অসমরেখ বিন্দু। তা 3টে অসমরেখ বিন্দুকে দিয়ে আমি কি বৃত্ত আঁকতে পারবো? নিশ্চয়ই পারবো। ধরো এটা একটা ত্রিভুজ ভেবে নাও, তাহলে একটা 3টে অসমরেখ বিন্দু দিয়ে কিন্তু আমরা বৃত্ত আঁকা সম্ভব। তাই এই স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট হবে? ট্রু। তাহলে 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, ট্রু। 4 বলেছে যদি আলফার ভ্যালু লেস দেন ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2 দেখো, আমরা ত্রিকোণমিতি বেসিক ফর্মুলাতেই আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা অর থিটা যা কিছু লিখতে পারো, কস স্কোয়ার আলফার ভ্যালু সবসময় 1। এটা ত্রিকোণমিতির পরিচিতি সূত্র। সেক্ষেত্রে যার ভ্যালু 1 হয় তার সর্বনিম্ন ভ্যালু 2 কী করে হবে? 1ই হবে। তাই এর স্টেটমেন্টটা কী হয়ে যাবে বলো? বিগ ফলস বা অসত্য, মিথ্যা। 3-5 একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের মাত্রার সংখ্যা ফাঁপা চোঙের মাত্রার সমান হয়। তাহলে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের মানে চোঙ একটা নিরেট, ঠিক আছে? তাহলে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 3। ঠিক আছে, এর মাত্রা হচ্ছে 3। কেন? এর দেখো একটা উচ্চতা, এর কি কি আছে? এর আছে ব্যাসার্ধ আছে, উচ্চতা আছে, আবার তির্যক উচ্চতা আছে। তাই এর মাত্রা হচ্ছে 3। কোনো সমস্যা আছে? আর বলেছে ফাঁপাকা চোঙের তোমার মাত্রা কত হবে? ফাঁপা আছে, এটা হচ্ছে নিরেট, ধরে এটা তো নিরেট, ফাঁপা মানে জাস্ট ভেতরটা ফাঁপা। এটা যে ধাতু দিয়ে তৈরি তার একটা থিকনেস থাকে, ফাঁপা। তাহলে এর মাত্রাও কত হবে? এর মাত্রা কত হবে দেখা যাক। একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাসার্ধ, এক হচ্ছে আভ্যন্তরীণ ব্যাসার্ধ কমা বাহ্যিক বাইরের ব্যাসার্ধ, মানে এখান থেকে এই অবধি ব্যাসার্ধটা। তাহলে বাহ্যিক ব্যাসার্ধ আর কি বলো? উচ্চতা, এর উচ্চতা। তাহলে আভ্যন্তরীণ ব্যাসার্ধ পাচ্ছি, বাহ্যিক ব্যাসার্ধ পাচ্ছি, উচ্চতা পাচ্ছি, তাহলে 3খানা পাচ্ছি। তাহলে এর মাত্রাও 3। তাহলে কোশ্চেন বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের মাত্রার সংখ্যা ফাঁপা চোঙের মাত্রার সমান। একদম ঠিক, ট্রু স্টেটমেন্ট, সত্য। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? 6 বলেছে প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় 9। প্রথম 8টি মৌলিক সংখ্যার গড় 9। ঠিক আছে, তাহলে প্রথম 8টি মৌলিক সংখ্যার গড় 9 এরা বলেছে। দেখা যাক প্রথম 8টি মৌলিক সংখ্যা কী হবে। প্রথম 8টি মৌলিক সংখ্যা যোগফল কত হবে দেখি? যোগফল কত হবে? প্রথম মৌলিক সংখ্যা 2 + 3 +
5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13, 1 2 3 4 5 6 প্লাস 17 প্লাস 19, এটা হয়ে গেল আমার 10, এটা হয়ে গেল 18, এটা হয়ে গেল 30, এটা হয়ে গেল 19। এবারকে যোগ করে দাও। 30 10 40, 50 58, তাহলে 58 প্লাস 19 77, তাহলে 77 7 পেলাম। এবার গড় কত হবে? গড় সমান 77/8, কত হবে? 8 8 8 9 72, 8 9 72, 5 মানে 9 পয়েন্ট সামথিং। কিন্তু এখানে বলেছে 8টি সংখ্যা, প্রথম 8টি সংখ্যার গড় 9 বলেছে, কিন্তু এখানে 9 পয়েন্ট সামথিং পেয়েছি, ঠিক আছে? তাই এটা কি স্টেটমেন্ট হবে বলো? ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। চারের 1, ঠিক আছে? তাহলে 1 2 3 করে ফেললাম। ভালো করে প্র্যাকটিস করবে, খাতা কলম নিয়ে বসে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো। ভালো করলে 36 পেয়ে গেলেই কিন্তু সবচেয়ে বেশি খুশি আমিই হব, ঠিক আছে? এবার বলেছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p, n বছরের পূর্বে জনসংখ্যা আমার কত ছিল, ঠিক আছে? তাহলে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, তার ফর্মুলা কত হবে? যেহেতু বৃদ্ধি পাচ্ছে x × 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, সেটাই তো p, মানে এখনকার জনসংখ্যা, ঠিক আছে? হয়ে গেল। তাহলে x সমান কত হবে? p ভাজিতক 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান সমান কী হবে? এটা হচ্ছে সূচকের নিয়ম, আমরা কি শিখেছিলাম? 1/a কে উপরে তুললে a টু দি পাওয়ার -1 হয়ে যায়। সেমনি এখানে যখন তুলব, এই ভ্যালুটাকে পুরো তুলব, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার -n। ক্লিয়ার ব্যাপারটা? হয়ে গেল। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে এটা, যেটা সমান সমান হচ্ছে p। তাহলে x সমান কত হবে? এইটা গুণ ছিল, এর পাশে এলে ভাগ হয়ে গেল, আর নিচে ভ্যালুটাকে যখন উপরে তুলছি মাইনাস হয়ে গেল, ঠিক আছে? 4এর 2 কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে, ঠিক আছে? তাহলে n বছরে দ্বিগুণ হলে, তাহলে n বছরে কত গুণ হবে? দ্বিগুণ হলে আমার n বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে আমার ফর্মুলাটা কী হবে? p × 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটাতে কি আবার দ্বিগুণ হয়ে যাবে, মানে 2p হয়ে যাবে, ঠিক আছে প্রিন্সিপাল? তাহলে n বছর দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে কত হয়ে যাবে বলো? 2p হচ্ছে, তবে না দুগুণ। p 1 থাকলে 1 গুণ, 2 আছে মানে দুগুণ। এখানে pp কেটে গেল, তাহলে আমি কি লিখতে পারি? 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 2, এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। তারপর কি বলেছে? কত বছরে 4 গুণ হবে? তাহলে ধরলি 8 গুণ, ধরি x বছরে 8 গুণ হবে, তাহলে p × 1 প্লাস r/100 টু দি পাওয়ার x বছরে 8 গুণ হয়, সমান সমান কত হবে বলো? 8p। 8 গুণ মানে কত বলো? 8p। তাহলে 8p হলে কি হবে বলো? pp কেটে দাও, তাহলে কত হচ্ছে? 1 প্লাস r/100 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8কে কি আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার কি হবে? তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার x
ইজিক্যাল টু এই 2-এর জায়গায় আমি গোটা ভ্যালুটাকে লিখতে পারি। 1 নম্বর সমীকরণ থেকে 2 ইজিক্যাল টু এটা লিখবো, তাহলে কী লিখবো? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এবার 2-এর মাথায় কিউব ছিল, কিউব 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, বুঝেছো ব্যাপারটা? তাহলে আমি কী করলাম, 2-এর জায়গায় এই গোটা ভ্যালুটাকে প্লেস করে দিলাম, তার মাথায় কিউব ছিল তাই কিউব করলাম, তাহলে কত হচ্ছে দেখি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 1 প্লাস r বাই 100, n এর মাথায় মানে n এর সাথে কিউব আছে, তাহলে 3n হবে না? হবে না? হলো। এবার 1 প্লাস r বাই 100 এটা কেটে গেল, তাহলে x সমান কত হয় বলো? 3n। হিয়ার ইজ ইয়ার ফাইনাল আনসার। ক্লিয়ার? তাহলে কি করলাম, এর কোথায় বলা ছিল n বছরে দ্বিগুণ হবে, তাহলে n বছরে দ্বিগুণ যখন হবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 2p করলাম, pp কেটে গেল, সেখানে কি থাকলো 1 প্লাস r বাই 100 n ইজিক্যাল টু 2, 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার বলছে কত বছরে তা 8 গুণ হবে, এবার সেটা জানি না, সেটা ধরি x বছরে 8 গুণ হবে, তাহলে এখানে সময়ের জায়গায় n ছিল, এখানে সময়ের জায়গায় x বসালাম, 8 গুণ হয় মানে হচ্ছে 8p, pp ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকছে, এইটা সমান 8কে আমি 2 কিউব লিখলাম, এবার 2 সমান এখানে একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটা আমি প্লেস করলাম, সেখান থেকে আমি x ইকুয়ালস টু কত পেলাম বলো? 3 পেলাম। বলেছে x স্কোয়ার মাইনাস 24x প্লাস 135 ইজিক্যাল টু যদি 0 হয় এবং সমীকরণ আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত হবে? তাহলে দেখো, আগে আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ফর্মুলা লিখি। কি কি আছে? আলফা প্লাস বিটার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা, এটা জাস্ট a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমাকে কী করতে হবে, আগে আলফা প্লাস বিটার ভ্যালু কত বার করতে হবে। তাহলে দেখো, আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি বাই এ মানে কত? মাইনাস 24, তাহলে মাইনাস 24 বাই 1, তাহলে কত হচ্ছে বলো? 24। আর আলফা বিটার ভ্যালু কত হবে? আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, দ্যাট ইজ 135 বাই 1 সমান সমান 135। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুও পেয়েছি, আলফা বিটার ভ্যালুও পেয়ে গেছি। তাহলে কত হচ্ছে দেখি, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 24, তাহলে 24 স্কোয়ার মাইনাস 2 গুণিতক 135, 24 25 625, 24 24 16 576, 576 মাইনাস 270, 306। ঠিক আছে? তাহলে আমি কী করলাম, এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু চেয়েছিল, আমি কী করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি বলো? মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কি? এক্সের সহগ বাই তোমার এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর এক্স স্কোয়ারের সহগ মানে কত? 1। আর আলফা বিটা সমান কত বলো? সি বাই এ, দ্যাট ইজ 135 বাই এক্স স্কোয়ার সহগ, তাহলে সেটা সমান বের করে ফেললাম, এখানে পেয়ে গেলাম 24 আর 135, ভ্যালু পুট করলাম, 24 স্কোয়ার মানে 576 আর এখানে 270, তাহলে কত হবে বলো? 306। ক্লিয়ার? 4 বলেছে √7 √5 বাই √7 প্লাস √5 ইজিক্যাল টু a প্লাস বি 35। তাহলে a আর b এর মান কত? a b ইজিক্যাল টু কত চেয়েছে? ঠিক আছে? তাহলে এখান থেকে আমি আগে ভ্যালুটাকে ম্যানিপুলেট করি।
√7 মাইনাস √5 বাই √7 প্লাস √5। এখানে দেখো প্লাস দেওয়া আছে মানে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দেওয়া থাকলে প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে √7 মাইনাস √5 আর এখানে কত হয় বলো, √7 মাইনাস √5। এটাই তো a প্লাস বি √35। তাহলে এটা সমান কি লিখতে পারি, √7 মাইনাস √5 এর হোল স্কোয়ার বাই নিচে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি √35। এখানে কি লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 7 মাইনাস 5 ইজিক্যাল টু a প্লাস বি √35, রাইট। এবার দেখো এখানে কি হবে, তোমার √7 স্কোয়ার মানে হচ্ছে 7 মাইনাস 2√35 প্লাস 5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইজিক্যাল টু কত হচ্ছে বলো, a প্লাস বি √5। তাহলে 7 5 12, 12 মাইনাস 2√35 বাই 2 ইজিক্যাল টু a প্লাস বি √35। তাহলে এটাকে কি আমি এরকম লিখতে পারি, তাহলে 12 বাই 2 মাইনাস 2√35 বাই 2 ইজিক্যাল টু a প্লাস বি √35। তাহলে 2 6 2 2, তাহলে 6 মাইনাস √35 ইজিক্যাল টু a প্লাস বি √35। এবার ম্যাচ করাও, এই সমীকরণকে আর একটু ম্যানিপুলেট করে দিই, তাহলে কি আমি লিখতে পারি 6 প্লাস অফ মাইনাস 1 √35 ইজিক্যাল টু a প্লাস বি √35। ভালো করে ম্যাচ করাও, তাহলে দেখো এর ভ্যালু কত হচ্ছে 6 আর বি এর ভ্যালু কত হচ্ছে বলো -1, দেয়ারফর a ইকুয়ালস টু 6, b ইকুয়ালস টু -1। তাহলে আমি কি করলাম, একে করণীকে নিরসন করলাম, সেখান থেকে আমি এর মতো করে সমীকরণটাকে তৈরি করলাম, ঠিক আছে এইখানটা। তাহলে সমীকরণটা তৈরি করার পর এর সাথে শুধু ট্যালি করলাম, তুলনা করলাম, তাহলে এ সমান 6 আর বি সমান কত হচ্ছে বলো -1, সেটাই হচ্ছে এটা। ক্লিয়ার? তুমি এটাকে এ পাশেটা না লিখেও লাস্টে গিয়ে ইকুয়াল করতে পারো, আমি সঙ্গে নিয়ে গেলাম তোমাদের সুবিধা হবে বলে। 5 ABCD ট্র্যাপিজিয়ামে BC সমান্তরাল AD এবং AD ইকুয়ালস টু 4, AC ও BD কোণদ্বয় ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে AO বাই OC ইকুয়াল টু OD বাই OB সমান হাফ BC বাহু দৈর্ঘ্য। দেখো এইটা আমি অলরেডি MQP মডেল পেপারে 6 নম্বর পেপারে আমরা কিন্তু এই প্রশ্নটা সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবং 6 নম্বর পেপারে তোমার কোয়েশ্চেন নাম্বার 4-এর 7-এর অঙ্কটাকে দেখবে, সেখানে অলরেডি আমার এটা সলভ করা আছে। তো অযথা আননেসেসারি আর ভিডিওটাকে আমি বাড়ালাম না, এটা করতে একটা সময় লাগবে। তো আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি 6, ঠিক আছে। 6 কি বলেছে, যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজে AB বাহুকে, তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। AB বাহুকে মানে ABCD AB বাহুকে কি করলাম, x পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এটা হচ্ছে x। তাহলে দেওয়া কি আছে, দেওয়া আছে XBC,
বিসি ইজিক্যাল টু 82 ডিগ্রি, মানে এক্স বিসি মানে এইটা দেওয়া আছে 82 ডিগ্রি, এডিবি ইজিক্যাল টু কী দেওয়া আছে বলো 47 ডিগ্রি, মানে এডিবি মানে এখান থেকে এটা দেওয়া আছে কত বলো 47 ডিগ্রি। তাহলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করো। হলে বিডিসির মান নির্ণয় করো, মানে বিডিসি এই অ্যাঙ্গেলটা চেয়েছে কত বিডিসি, আমি এটাকে থিটা লিখলাম, তাহলে এইটা চেয়েছে কত বিডিসি, তাহলে হলে বিডিসি কত হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস জানি, বৃত্তস্থ চতুর্ভুজের এটা একটা প্রপার্টির মধ্যেই পড়ে যে বহিস্থ কোণ অ্যাঙ্গেল সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। এটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রপার্টির মধ্যেই পড়ে যে বহিস্থ কোণ অ্যাঙ্গেল সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে আমি কি এটা বলতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান পারি, সেখান থেকে আমি এই ভ্যালুটা বের করে নেবো। তাহলে আমি কি লিখব, আমরা জানি কি জানি যে বহিস্থ এক্স বিসি ইজিক্যাল টু অন্তস্থ বিপরীত কোণ সমান দিয়েছি, ঠিক আছে, এডিসি, রাইট। তাহলে অতএব শর্তানুসারে এই কোণটা প্লাস এই কোণটা সমান সমান এইটা, এটাকে সমান সমান লিখে দিই 82 ডিগ্রি। তাহলে শর্তানুযায়ী এডিবি বা এডিবি প্লাস বিডিসি इजिकल टू 82 डिग्री और एडीबी भैलू कत एडीबी হচ্ছে 47 ডিগ্রি, এইটা হচ্ছে থিটা ধরেছি সমান সমান 82 ডিগ্রি, তাহলে বা থিটা ধরতে পারো বা বিডিসিও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বিডিসি লিখে দাও। তাহলে কত হবে বিডিসি সমান কত হবে বলো 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, ঠিক আছে। দেয়ারফর বিডিসি কত হচ্ছে 82 থেকে বাদ দাও 5 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি হলো দেওয়া আছে, দেখো বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সেটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রপার্টি, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি এইটা সমান 82 আর এডিবি এই কোণটা দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে বিডিসি কত হবে, মানে এইটা কত হবে। তাহলে আমি কী করলাম, যেটা দেওয়া আছে যে এক্স বিসি, যেটা আমি তোমাকে বললাম যে বহিস্থ এক্স বিসি সমান অন্তস্থ বিপরীত কোণ এডিসি সমান সমান 82 ডিগ্রি। এবার শর্তানুযায়ী তাহলে এই যে অন্তস্থ বিপরীত কোণ মানে দুটো কোণ যেটা এডিবি এই কোণটা আর বিডিসি এই কোণটা, এই দুটো মিলেই তো অন্তস্থ বিপরীত কোণ, তাহলে সেটা সমান 82 ডিগ্রি। সেখান থেকে আমি এডিবির ভ্যালু 47 বের করলাম, বিডিসি ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে 35 ডিগ্রি। ক্লিয়ার? 4-7 দেওয়া আছে এ বি সি ডি, দেওয়া আছে বিডি সমান 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, আর কি দেওয়া আছে এডি সমান 4 সেন্টিমিটার।
ঠিক আছে, এটা দেওয়া আছে, আর এটা 90 ডিগ্রি লম্বা হয় বলছে। যদি কোনো ত্রিভুজের উপর যদি 90 ডিগ্রি ছেদ করে লম্ব হয়, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ এটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, দুটো সমকোণী ত্রিভুজে ভাগ হয়ে গেছে মানে তাহলে এখানে লিখব যেহেতু বিডি লম্ব এসি, আচ্ছা কী ছিল বিডি লম্ব, তাহলে জ্যামিতিক উপপাদ্য অনুযায়ী বিডি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু ডিসি, আর সিডি। আমাকে কোশ্চেনে চেয়েছে সিডি সমান কত হবে, তাহলে বিডি মানে কত 8 স্কোয়ার ইজ ইকাল টু এডি মানে 4 ইন্টু ডিসি বা সিডি একই ব্যাপার। তাহলে এটা পাশে নিয়ে আসি, পাশে নিয়ে আসি, সিডি সমান কত হবে 8 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে সিডি ইকুয়ালস টু 8 স্কোয়ার মানে 64 ডিভাইডেড বাই 16, অতএব সিডি কত হবে বলো 16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যেহেতু বিডিটা এসির উপরে লম্ব, তাহলে জ্যামিতিক উপপাদ্য অনুযায়ী কী হবে বলো, বিডি স্কোয়ার সমান সমান এডি ইন্টু ডিসি, মানে এটা সূত্র আছে উপপাদ্য, এই বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। কেন হয়, যেহেতু দুটো সমকোণী ত্রিভুজে ভাগ করে দিয়েছে, তাহলে সেখান থেকে বিডির জায়গায় 8 বসালাম, 8 স্কোয়ার ইন্টু 4 ইন্টু সিডি, তাহলে সিডি কত হবে বলো 64/4 16। ক্লিয়ার ব্যাপারটা? 8 সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে সাইন 10 ডিগ্রি মানে সাইন 10 থিটা প্লাস কোসেক 10 থিটার মান কত হবে। তাহলে ভালো করে দেখো, এরকম টাইপের অঙ্ক আমরা অনেকগুলো করেছি। সাইন থিটা প্লাস কোসেক থিটার সমান কি, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, এটা আমরা জানি। তাহলে 1/sin থিটা ইকুয়াল টু 2, লসাগু করে দাও, সাইন থিটা তাহলে কত হবে, লসাগু করলে কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা এটা পাশে এলে মাইনাস, 2 সাইন থিটাটা ইজ ইকুয়াল টু পাশে এলে মাইনাস হবে, 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি মানে কত ধরো 1, তাহলে 1 স্কোয়ার যদি করি তাহলে কার ফর্মুলা বলো, একই ব্যাপার। তাহলে হবে সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 और সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস 1টার পাশে গেলে প্লাস 1, সাইন কত ডিগ্রি ভ্যালু প্লাস 1, সাইন 90, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার এখানে বসিয়ে দাও, সাইন 10 থিটা 10 90 ডিগ্রি প্লাস কোসেককে 1/sin করে দিচ্ছি, একই ব্যাপার, সাইন টু দি পাওয়ার 10 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1/1 টু দি পাওয়ার 10, তাহলে 1 টু দি পাওয়ার 10 মানে কত বলো 1, আর 1/1 মানে কত সেই 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে কি বললাম, সাইন থিটা প্লাস কোসেক থিটা 2 দেওয়া আছে, তাহলে সাইন থিটা সমান কত হবে, কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে কী হবে লসাগু করে দাও, লসাগু করলে সাইন থিটা হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা মানে কত বলো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 হয়ে গেল। এবার বজ্র গুণন করে দাও, সাইন থিটা 2 এর সাথে সাইন থিটা, এটার সাথে 1, এটা কিছু নেই মানে কি এর নিচে কত আছে বলো 1 আছে, তাহলে এটা ইন্টু 1 এটা ইন্টু 2, এটা হলো 2 সাইন থিটাটার পাশে এলে মাইনাস 2
সাইন থিটা, তাহলে কার ফর্মুলা সাইন থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, সাইন থিটা কত হয়ে গেলো 1, তাহলে সাইন থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি সমান থিটা সমান 90 ডিগ্রি, আর থিটা ভ্যালুটা এখানে পুট করে দিলাম। ঠিক আছে, 9 কী দিয়েছে, এক্স ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ, এক্স প্লাস ওয়াই যদি 90 ডিগ্রি থেকে কম হয় এবং সাইন 2x কত হলে তাহলে ট্যান এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে। তাহলে দেওয়া আছে সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইজিক্যাল টু কস 2y প্লাস 20 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে ট্যান এক্স প্লাস ওয়াইয়ের মান কত। তাহলে আমাকে বলেছে ট্যান অফ এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমাকে সেম ইয়েতে নিয়ে আসতে হবে, কসকে সাইনে কনভার্ট করে দিতে হবে। তাহলে কসকে আমি কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 20 ডিগ্রি, তাই তো। সাইন 90 ডিগ্রি মাইনাস এটা সমান কত বলো, কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কস থিটা। এবার সেম থেকে গেল। এবার বোথ সাইড থেকে সাইনকে উড়িয়ে দাও, বোথ সাইড থেকে সাইন উড়ে গেলে কী থাকছে বলো, 2x মাইনাস 20 ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 2y মাইনাস 20 ডিগ্রি, -20 ইজিক্যাল টু এপাশে পাশে কেটে গেল। তাহলে 2x মাইনাস 2y পাশে এলে প্লাস 2y ইজিক্যাল টু 90 ডিগ্রি। এই অবধি ক্লিয়ার আছে ব্যাপারটা। 90 ডিগ্রি থেকে গেল, 2 মাইনাস 2y পাশে নিয়ে চলে এলো প্লাস 2y। এখান থেকে তুমি কমন নিয়ে নাও 2, তাহলে কী পড়ে থাকছে বলো, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি, और x प्लस वाई समान कत হচ্ছে বলো, 90 डिग्री बाई 2 45 डिग्री, और x प्लस वाई समान कत बेरोलो 45 डिग्री। এবার আমি কি করব বলো, tan আমার x প্লাস ওয়াই চেয়েছে, তাহলে বোথ সাইড tan নিয়ে নেব। তাহলে tan নিয়ে নাও, tan x প্লাস ওয়াই সমান tan 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলো, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই সমান ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত 1 হয়ে গেল। তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই ভ্যালু কত বেরোলো বলো, 1 বেরিয়ে গেল আমার। তাহলে দেওয়া ছিল এটা, এখানে আমি কী করলাম, সেম ইয়েতে নিয়ে এলাম সাইন থিটা, কসকে সাইনে কনভার্ট করলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সেই কস থিটা, কোনো রকম চেঞ্জেস হয়নি। এবার সাইন সাইন উড়ে গেল, তাহলে এই ভ্যালুটা ইজিক্যাল টু গোটা ভ্যালুটা সেটাই লিখেছি, এই ভ্যালুটা সমান গোটা ভ্যালুটা সেটাই লেখা আছে। বোথ সাইড 20 কেটে গেল, তাহলে 2x প্লাস মাইনাস 2y পাশে এলে প্লাস 2y ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে 2 কমন নিল, এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, 2 মাল্টিপ্লাই আছে পাশে গেলে ডিভিশন, দ্যাট ইজ 45 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 45 ডিগ্রি, বোথ সাইড ট্যান নিয়ে নিলাম, তাহলে কী হয়ে গেল বলো, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই সমান ট্যান 45, ট্যান 45 ভ্যালু কত বলো 1। চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটি আয়তন শতকরা কী পরিবর্তন হবে। দেখো এই অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি, MQ এই অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি, MQ1-এর 4-এর কোয়েশ্চেন নাম্বার 10টা দেখে নেবে, ঠিক আছে, সেখানে এটা করা আছে। এই অঙ্কটা সেম মডেল পেপার 1-এ 4 নম্বর কোয়েশ্চেনের 10-এর দাগে, ঠিক আছে। 11 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত √26 হলে, তাহলে কী দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বাই ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, √26 মানে √26/1। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি πr/l, ভূমির ক্ষেত্রফল মানে কি πr², পাই সমান সমান √26/1। পাই কেটে গেল, এই গাঢ় কাটলো 2 কাটলো, তাহলে আমার কাছে এখন কি আছে, L/r = √26/1,
और এল ইকুয়ালস টু কত √26r পেয়ে গেলাম। এবার কি বলেছে যে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো, ভালো কথা। তাহলে এটা আমি তির্যক উচ্চতা পেতে শঙ্কু, এটা হচ্ছে এল, এটা এইচ, এটা আর। তাহলে এটা অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কত এখানে √26 আর অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি মানে কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। স্কোয়ার যখন করছি রুটটা উঠে যাচ্ছে, 26 আর স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বোঝাতে পারলাম? এবার আরটাকে পাশে নিয়ে এসো, 26 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার, মানে প্লাস আর স্কোয়ারটা এই আর স্কোয়ারটাকে পেশে নিয়ে লেখ করতে হবে, বলো মাইনাস হয়ে যায়। তাহলে 25 আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, और একটু এদিক ওদিক করে নাও, এইচ স্কোয়ার ইকুয়ালস টু 25 আর স্কোয়ার और ए स्क्वायर बाई आर स्क्वायर इज इक्वल टू 25/1 और एच बाई आर एर होल स्क्वायर समान 25/1। বুঝতে পারলে? এই পার্টটা আমি একটু এখানে করে দিচ্ছি। তাহলে এইচ বাই আর কত হবে, স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে, √25/1। তাহলে এইচ বাই আর সমান হয়ে গেলে কত 25 মানে কত 5 5 25 5/1, দেয়ারফর এইচ ইজ টু আর সমান 5:1। ঠিক আছে, বলতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখানে দেওয়া ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল বাই ভূমি ক্ষেত্রফল সমান √26/1। সেখানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পেলাম πr/l, ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr² সমান এটা পেলাম, সেখান থেকে l/r পেলাম, এটা l সমান √26 আর পেয়ে গেছিলাম এখানে। এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা অতিভুজের জায়গায় লিখলাম √26 আর তার হোল স্কোয়ার। এখান থেকে আমি পেয়ে গেলাম h/r মানে h/r মানে or h is to r সমান 5:1। ক্লিয়ার? ওকে। 12 তাহলে কি দেওয়া আছে, uy is equal to xi minus 25 divided by 10 আর fi সমান কত, fi সমান 20 আর fi সমান কি আছে 100 হলে x বার সমান কত, এটা চেয়েছে। এবার দেখো x বার সমান 25 প্লাস fi uy ডিভাইডেড বাই সামেশন অফ fi ইন্টু h মানে 10। তাহলে কত হচ্ছে 25 প্লাস fi uy মানে কত 20, fi কত 100 ইন্টু 10 0 0 0 0, তাহলে 25 প্লাস 2 সমান সমান 27। ঠিক আছে, তাহলে 27 পেয়ে গেলাম। তাহলে আমার দেওয়া ছিল এইটা দেওয়া ছিল। তাহলে এক্স বারের ফর্মুলা কি 25 প্লাস fi uy বাই fi ইন্টু 100, সেখানে ভ্যালুগুলো বসিয়ে আমরা কী পেলাম বলো, এক্স বার সমান 27। ঠিক আছে, সো আমরা 8 নম্বর স্কুল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলটা কমপ্লিট করলাম। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে 100বার কমেন্ট করতেই পারো। ঠিক আছে, আর একটু কমেন্টস করবে, আমার ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যে দেখছো বা কোনো ইস্যু থাকলে
আর যদি আর কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই বলবে। আর সেই মতো আমি খুব শীঘ্রই কিছু ওয়ান শট ক্লিপ ছাড়বো ফিজিক্স কেমিস্ট্রি পার্টের উপর দিয়ে, ঠিক আছে। আর সাজেশান পার্টটা এই পেপারগুলো শেষ হয়ে গেলে আমি একটা সাজেশান পার্টও দেবো তোমাদের, আশা করছি সবই পারবে। তো শুধু একটু মাইনরলি এই প্রত্যেকটা পেপার পড়ে যাও, দেখবে প্রতিটা অঙ্কই তোমার মোটামুটি কমন এসে গেছে। যে কোনো একটা টেস্ট পেপার করা মানেই ইটস ওভার ফাইন। তো আজকে এই মতো, থ্যাংক ইউ।